একজন মানুষ রক্তাক্ত অবস্থায় এদিকে হাইটা দিতে উনি সাথে সাথেই পড়ে যায়। আমার পিছন সাইড থেকে আমার গুলিটা লাগছে। 11 দিন পর্যন্ত ড্রেসিং কোর্সে পরে 12টি বের হয়। তখন স্যার বলল যে এটা অপারেশন করে 2 ভাগ করে দিতে হবে। আসসালামু আলাইকুম। আমি সোহেল খান সিদ্দিক, জুলাই স্টোরি এর পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি সঞ্জিদা আক্তার আপুর বাসায়। আপু 20 জুলাই নিজ বাসায় গুলিবিদ্ধ হন। আমরা আজ শুনব আপুর নিজের মুখে এই বীরত্বগাথা গল্প। সঞ্জিদা আপু, 20 জুলাই আওয়ামী সরকারের গুন্ডা পুলিশ বাহিনী দ্বারা আপনি আহত হন। আপনি আসলে আমাদেরকে যদি একটু ঘটনাটা বলতেন যে কিভাবে আহত হন, তাহলে জাতি জানতে পারতো। মেন কথা, আমি তো অসুস্থ ছিলাম, তার জন্য আমি এই রুমে ছিলাম। তো আম্মু বলতেছে যে বাইরে নাকি কিছু ঝামেলা হইতেছে। তো ঝামেলা হইতেছে, আমি আম্মুকে বললাম যে ব্যালকনিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ঝামেলা হইতেছে। তো আম্মু বলল যে হেলিকপ্টার যেতেছে, বাইরে কি যেন আগুন লাগাই দিছে, কি আসে বিষয়। তো এই কথা বলার পর আমি বলছি যে আম্মু, যেহেতু কি নিয়ে ঝামেলা হইতেছে আমরা তো শিওর জানি না, ব্যালকনিতে যাও না। তো আমার মেয়ে তখন ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে যাওয়ার পর আমি ওকে ডাকতেছি, ও আসে না। তখন আমি যখন ব্যালকনিতে যাই, যাওয়ার পর দেখি অনেক মানুষ আসতেছে, হয়তো বা ঝামেলাটা বেশি হইতেছে। এর মধ্যে দেখলাম একজন মানুষ রক্তাক্ত অবস্থায় এদিকে হাইটা দিতেছে। তো আমাদের পাশের ফ্ল্যাটেরই উনি। তো ওনাকে দেখার পর আমার মেয়েকে নিয়ে আমি ঘরে চলে আসব। তো আমার মেয়েকে নিয়ে আমি ঘরে চলে আসার সময় পিছন সাইড থেকে আমার গুলিটা লাগছে। তো পিছন সাইড থেকে যখন গুলি লাগে, তখন আমি পিছনের দিকে ঘুরে আমি বুঝতে পারি নাই যে আমার আসলে কি হলো, এটা যে কিভাবে কি গুলি লাগছে বা কিভাবে কি হয়েছে। পিছনে ঘুরে দেখি যে আরেকটা ছেলে ছিল আমাদের পাশের ফ্ল্যাটের, উনি আবার ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। উনি অফিস থেকে আসছেন, আসার পর আমাদের ব্যালকনি থেকে দেখতেছে, উনি সাথে সাথেই পড়ে যায়। যে ব্লিডিং হচ্ছিল, এটা আপনি নোটিস করতে পারেননি? হ্যাঁ, আমি পিছন সাইড থেকে যখন ব্যথা পাই তখন আমি যেমন হাত দেই যে আমার পিঠে, যে এটা আমার কি হলো। দেওয়ার পর দেখলাম যে আমার প্রচুর ব্লাডিং হইতেছে, আর এইখান থেকে একটু তৈলাক্ত টাইপের কেমন জানি লাগতেছে, একটু পোড়া পোড়া গন্ধ। তো আমি বিষয়টা চিন্তা করলাম যে আসলে আমার কি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার মেয়ে কিনে আমি ঘরে আসতেছি, কেউ কি কিছু ঢিল দিল না কি করলো, তো আমার এরকম হইতেছে কি কারণে। তখন একজন দেখছে, দেখার পর আমার মেয়ে অনেক কান্না করতেছে যে আম্মুর কি যেন হয়েছে, কথা বলতে পারতেছে না, আমার খুব অস্থির লাগতেছে। তখন আমার দম বন্ধ হয়ে আসতেছে। তখন আম্মুকে আমি ইশারা দিয়ে আমার পিঠ দেখাইছি শুধু, যে আমার এই জায়গায় খুব খারাপ লাগতেছে। যে তখন আম্মু পিঠ ধরে দেখে যে আমার জামা পুরো ছিদ্র হয়ে, যে আপনার গুলি লাগছে। বলতেছে যে জামা ছিদ্র হলো কিভাবে, তুমি জামা ছিঁড়ছো কিভাবে, কিন্তু আমি তো ওনার কিছুই বলতে পারতেছি না যে আমার কি হয়েছে। পরে দেখে যে জামা যখন করছে, তখন দেখে যে আমার এখান দিয়ে অনেকটা ফুলাক হয়ে গেছে। তো গর্ত হওয়ার কারণে এখন যে সব মানুষ জ্বর হয়ে গেছে। জ্বর হওয়ার পরে দেখে যে আমার এখানে গুলি লাগছে। তো এখন কি করবে, আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে। যেমন 5টার দিকে আপনার এরকম হয়েছে, তো সন্ধ্যার আজান দিয়ে ফেলছে, তারপরে কোনো গাড়ি পাইতেছে না। পরে একটা মিশুক পায়, মিশুক পাওয়ার পর যেমন আমার ফ্যামিলি থেকে আমাকে হসপিটালে নিয়ে যায়। তখন আমাকে গুলি বের করে দেয়, হালকা পাতলা ড্রেসিং করে দেয়। তো আমি ওই দিন 2 ঘন্টার মতো হয়তো বা হসপিটালে, সাথে গুলি বের করে দেয়। হ্যাঁ, তো 2-2.5 ঘন্টার মতো আমি হসপিটালে ছিলাম গুলি বের করার পরও। তো তারপর আমাকে রিলিজ দিয়ে দেয়, আমি বাসায় আসি। আসার পর আমাকে 11 দিন ড্রেসিং করে। 11 দিন ড্রেসিং করার পরে স্যার বলতেছে, স্যারকে বললাম যে স্যার আমার তো প্রচন্ড ব্যথা করে, আমি যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। তখন স্যার বলল যে এটা তো ড্রেসিং করতে হবে, এটার মধ্যে অনেক বারুদ। পরে স্যার 11 দিন পর্যন্ত ড্রেসিং কোর্সে পরে 12টি বের হয়। তখন স্যার বলল যে এটা অপারেশন করে 2 ভাগ করে দিতে হবে, যদি ড্রেসিংটা ভালোভাবে করা যায়। তখন যেমন আপনার ড্রেসিং করে, ড্রেসিং করার পর ওইটা আপনার অপারেশন করে 2 ভাগ করে দেয়। তার 14 দিন পরে আপনার আবার সেলাই করে দেয়। আপনার যে মেডিকেল ছিল, এটা কি সরকারি নাকি প্রাইভেট? প্রাইভেট। প্রাইভেট মেডিকেলে আপনি যখন ট্রিটমেন্ট নিচ্ছিলেন, আপনি কোনো হ্যারাসমেন্টের শিকার হয়েছেন পুলিশের অথবা আওয়ামী লীগের? আপনাকে কেউ বাধা দিছে চিকিৎসায়? না, এরকম কিছু হয় নাই তখন। আচ্ছা,
আপনি বলতেছিলেন যে আপনার পারিবারিক যে অর্থনৈতিক অবস্থা সেটা খুব একটা ভালো না, সচ্ছল অবস্থায় নেই। তো আপনার যে চিকিৎসার ব্যয়ভার সেটা আসলে কিভাবে করতেছেন? যেমন যেদিন হসপিটালে আমাকে নিয়ে যায় তখন আম্মু একজনের কাছ থেকে ধার নেয়, যে হসপিটালে খুব ইমার্জেন্সি, আমার জিনিস যতটুকুই ছিল এটা বন্ধক দেয় বা যেভাবে পারে এভাবে করার চেষ্টা করে। বা আম্মু অনেক টাকাই ঋণ হয়ে গেছে আমার ট্রিটমেন্টের জন্য, যেমন এখন জিনিস বলতে পর্যন্ত। আপনার ব্যবহৃত অলংকার? হ্যাঁ, তো এভাবে করছে কিছুদিন, করার পর আফরিন আপুর সাথে যোগাযোগ হয়। তো যোগাযোগ হওয়ার পর যেমন আপনার ডিসি অফিসে আপু কাগজ জমা দেয়, জমা দেওয়ার পর কিছুদিন আগে আমাকে ডিসি অফিসে যাওয়ার কথা বলে আপু। তো আফরিন আপুর দ্বারা আমি ওইখানে যাই, যাওয়ার পর ওইখান থেকে আমাকে 20,000 টাকা চেক দেওয়া হয়। কিছুদিন আগে আবার জামাত সেবা থেকে আমাকে 10,000 টাকা হেল্প করে ওনারা, যে এটা দিয়ে কিছু ট্রিটমেন্ট করেন। তো এভাবে করছি, করার পর এখন যেমন আমার ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর এখন আমি ট্রিটমেন্ট করতে পারতেছি না। আমাকে যে রিপোর্টগুলি দিছে এখন পর্যন্ত আমি করি নাই, বা আমাকে ওষুধ দিছে ওগুলিও আমার অফ আছে এখন। অফ আছে কেন? মানে টাকার জন্য নাকি হচ্ছে? হ্যাঁ, এখন আর্থিক অবস্থা ভালো থাকলে করতে পারতাম, কিন্তু আর্থিক অবস্থা তো ভালো না, তার জন্য এখন ট্রিটমেন্ট অফ আছে আমার। তো আফরিন আপুর সাথে আমি কথা বলছি যে আপু দেখো আমাকে কোনো একটা ভালো জব নিয়ে দিতে পারো কিনা, যদি আমি একটা জব করতে পারি তাও তো নিজের খরচটা চালাতে পারবো, কারণ আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা ভালো না। তো আমার খরচটা আমার বাবা মাই বহন করতেছে। আপনার সন্তানের খরচটা কে বহন করে? আমার ফ্যামিলি থেকেই বহন করছে। আচ্ছা আচ্ছা। সার্বিক খরচ আপনার ফ্যামিলি দেখতেছে? হ্যাঁ পড়াশোনার খরচ সব? হ্যাঁ। মেডিসিন ছাড়া হুম। আর কোনো অপারেশন বা হচ্ছে ড্রেসিং এর জন্য আপনাকে হসপিটালে যেতে হয় কিনা এখন? না, এখন ড্রেসিং করতে হয় না, কারণ আপনার তো কিডনি সাইডে লাগছে। তো এটা সামথিং এর কারণে আমার কিডনিতে লাগে নাই। স্যার বলছে যে 100টার জন্য আপনার কিডনিতে লাগে নাই, যদি লাগতো তাহলে আপনি বাঁচতেন না। আমি আপনার সাথে কথা বলার আগে দেখলাম যে আপনার বারান্দার যে দরজা, হুম, স্টিলের দরজা, সেটা ভেদ করে এরপর তারপর আপনার আসছে। হ্যাঁ, বডিতে লাগছে। আচ্ছা আচ্ছা। আপু, আপনার যে ট্রিটমেন্ট এবং যে ঔষধ, সেইটার জন্য প্রতিদিন বা প্রতি মাসে কিরকম টাকা খরচ হয়? ট্রিটমেন্ট করার পিছনে তো ভালো টাকাই খরচ হয়ে যায়। যেমন যখনই স্যারকে দেখাতে যাই, স্যারের 1,000 টাকা ভিজিট, সেটা তো আর কম দেওয়ার মতো না। আর যখন মানে আপনার হয় তখন যেমন 10-12 হাজার টাকা নিয়ে টান দেয়, যেমন রিপোর্ট, ওষুধ, এগুলি সব কিছুই লাগে। প্রায় সময় 10,000 টাকা হয় না, তার বেশিও চলে যায়। তো এখন স্যার বলছে মেডিসিন চালু করতে, কিন্তু মেবি আমি অফ করে রাখছি। আমি পারতেছি না এটা বিষয়টা চালাই নিতে, কারণ এতদিন তো ট্রিটমেন্ট করেছি, কিন্তু মেনলি কথা কেউ যদি সহযোগিতা করে তারপর একটা কথা ছিল, কিন্তু এরকম কিছুই না। আপনাদের জন্য সিএমএইচ এবং হচ্ছে পিজি হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল তৈরি করতেছে। তো আপনার সুযোগ পাইলে আপনি ওইখানে যাবেন কিনা ট্রিটমেন্টের জন্য? হ্যাঁ, কেন যাব না, আমি যদি ভালো ট্রিটমেন্ট পাই অবশ্যই যাব। আপু, এত রক্ত ঝরার পরে আগামীর বাংলাদেশটাকে আপনি কিরকম দেখতে চান? আমি চাই না যে পিছনে যে এই ঝাই ঝামেলা এগুলি এড়িয়ে আসছি, এই বাংলাদেশটা খুব ভালোভাবে কাটাতে চাই। কারণ আমি মেনলি কথা, বাসায় থাকা অবস্থায় যদি নিরাপদ বোধ না করতে পারি তাহলে কিভাবে কি করব, রাস্তায়ও বের হতে পারবো না। তো আমরা চাই যে যারাই আহত হয়েছি সবাই ভালোভাবে থাকুক, বা সবাইকে সহযোগিতা করা হোক, কারণ অনেকেরই অনেক ভয়াবহ অবস্থা। তো আগের বাংলাদেশ কখনোই ফিরে পেতে চাই না, যেটাতে নাকি মানুষ কখনো নিজের স্বচ্ছন্দ বোধ নিয়ে ভালোভাবে থাকতে পারবে না, নিজের মতো করে লাইফ কাটাতে পারবে না, খুব ভালো একটা কোনো কিছুতেই আগাতে পারছে না, কারণ সব দিকে বাধা। তো যেভাবে মানে আমি মনে করি যেভাবে রাষ্ট্র ভালো কাটবে ওইভাবেই সব কিছু হোক। আমরা এতক্ষণ সঞ্জিদা আপুর কথা শুনলাম তার নিজ মুখে। তার বক্তব্য এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে একই বক্তব্য আমরা প্রকাশ করছি। আগামী সরকার হোক জুলাই স্মৃতিকে যারা ধারণ করে তাদের, এই রাষ্ট্র হোক জনসাধারণের, বৈষম্যহীন এবং সুন্দর। আমরা চাই যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন, তাদের স্বীকৃতি, রাষ্ট্রীয়ভাবে সম্মান
আমরা জুলাই স্টোরি প্ল্যাটফর্ম থেকে জোর দাবি জানাচ্ছি যাতে করে আহত এবং শহীদ পরিবারের পাশে সরকার এবং দেশের মানুষ দাঁড়ায়, তাদের পুনর্বাসন এবং চাকরির ব্যবস্থা যাতে করে দেন। তাদের জীবনের ঝুঁকি আমরা কখনোই চাই না, চাইবও না। আগামী বাংলাদেশ হোক সবার এবং সুন্দর। ধন্যবাদ আপনাদের সবাইকে।